কমপ্লেক্স নাম্বার। প্রকাশ z equal to x plus iy। প্রকাশ হচ্ছে z equal to x plus iy। আচ্ছা, ভিডিওটা আশা করি হ্যাঁ সুন্দর দেখাচ্ছে, স্পষ্ট। গুড, ইটস গুড। আচ্ছা ওকে, তো এখানে আমাদের এই আই এর ব্যাপারটা আমাদেরকে অনেক ক্লিয়ার রাখতে হবে। আই এর ব্যাপারে কনসেপ্টটা, এটা মূল কথা। যেখানে এক্স প্লাস আই ওয়াই, ওকে, এটার হচ্ছে আমাদের কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি এক্স কমা ওয়াইকে রিপ্রেজেন্ট করে। যদি এখানে আমাদের 5,3কে রিপ্রেজেন্ট করতো তখন সেটা অ্যাকচুয়ালি এক্স এর মান 5 আর ওয়াই এর মান হয়ে যেত 3। যেটা কার্টেসীয় কোঅর্ডিনেটের কেসে যেখানে অ্যাকচুয়ালি জটিল অক্ষ বলি বাস্তব অক্ষ, আর এটা হচ্ছে কাল্পনিক অক্ষ। এই বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষের কেসে 5 3 5 ধরা যায় 3। তো এই পয়েন্টটাকে এখানে অ্যাকচুয়ালি 5,3 এই পয়েন্টটাকে এভাবে এখানে অ্যাকচুয়ালি এখানে আইডেন্টিফাই করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। 5 3 কেসে এই জিনিসটা এখানে অ্যাকচুয়ালি আইডেন্টিফাইড হবে। আচ্ছা ওকে, তো মানে ক্রমযুগলটা হচ্ছে এখানে এইটা, বা তোমার যদি আমি এখানে বলি যে 3 প্লাস 0y, দ্যাট মিনস 30কে এখানে ক্রমযুগল হবে 30, তাই না? বা যদি তুমি বলো 0 প্লাস 7i, দ্যাট উইল বি 0 7কে ইন্ডিকেট করবে। ক্রমযুগল হবে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু হচ্ছে 7। এটা হচ্ছে একদম বেসিক কথা যেটা আমরা এখান থেকে তোমাদের সাথে ডিসকাস করলাম। ঠিক আছে, এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো, আরেকটা বেসিক জিনিস সবাই লক্ষ্য করো। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ঠিক আছে, এটা যদি 7 হয়, এই 7-এর সাথে তুমি আই গুণ করো। কাল্পনিক অক্ষকে কিন্তু আই দ্বারা ডিফাইন করা হয়, আই। ওকে, বাস্তব অক্ষে হচ্ছে বাস্তব অংশের ভ্যালুগুলো বসে, যেহেতু তোমরা জানো। তো আই দ্বারা যদি গুণ করা হয় দ্যাট উইল বি 7i, এবং সেই 7i কিন্তু এখানে হয়ে যাবে, অর্থাৎ তখন রোটেশন কিন্তু 90 ডিগ্রি হয়ে যায়, তাই না? দ্যাট মিনস আই দ্বারা গুণ করলে অবস্থান 90 ডিগ্রি ঘুরে যায়। এটা একটা বেসিক। আই দ্বারা গুণ করলে অবস্থান 90 ডিগ্রি ঘুরে যাবে। ঠিক আছে, তো এই আই দ্বারা গুণ করলে যদি আমরা কোনো একটা পয়েন্টের অবস্থান 90 ডিগ্রি ঘুরে যায়, তাহলে আই স্কোয়ার দ্বারা গুণ করলে আই এর এবং আই স্কোয়ার এটার যে পরিচয়গুলো আছে এখান থেকে খুব সুন্দর পরিচয় এখানে আমরা দিতে পারি। ওকে, তো সেই পরিচয় পাঠে যাই। আই দ্বারা গুণ করলে আমরা এখানে কি বললাম, আই, সেক্ষেত্রে 90 ডিগ্রি ঘুরে গেল। তাহলে আই স্কোয়ার দ্বারা যদি গুণ করো যে 7 ইন্টু আই স্কোয়ারের মান এই কেসে আমাদের এখানে তাহলে কত হয়ে যাবে বলো তো? আই দ্বারা গুণ করলে যদি 90 ডিগ্রি ঘুরে যায়, তাহলে আই স্কোয়ার দ্বারা গুণ করলে 2 ইন্টু 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। আই কিউব দ্বারা গুণ করলে 3 ইন্টু 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে, বা আই টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করলে 4 ইন্টু 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। সো ডট আই টু দি পাওয়ার n দ্বারা গুণ করলে n ইন্টু 90 ডিগ্রি কোণে আমাদের পয়েন্টটা ঘুরে যাবে। এটা হচ্ছে এখানকার কথাবার্তা। আচ্ছা, তো সেই হিসেবে তুমি দেখো তাহলে এই বেসিক থেকে এখন আমরা যেই আইডিয়াতে জেনারেট করতে পারি যে একটা 7-এর সাথে আই দ্বারা গুণ করলে 7i, এক্ষেত্রে গুণন হচ্ছে 90 ডিগ্রি। 7-এর সাথে আই স্কোয়ার গুণ করো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ঘূর্ণন হবে 180 ডিগ্রি, তাই না? 7-এর সাথে আই স্কোয়ার দ্বারা যদি গুণ করো 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি যদি রোটেশন হয় দ্যাট উইল বি, দেখো 0, এটা হচ্ছে 7, 180 ডিগ্রি রোটেশন এখানে আসবে না, এবং এই পয়েন্টটা -7কে ইন্ডিকেট করবে, অর্থাৎ 7i স্কোয়ার দ্যাট উইল বি -7, তাই না? যে 7i 180 ডিগ্রি ঘুরে যাওয়ার পর অবস্থানটা হচ্ছে -7 আসে। সো 7i স্কোয়ার এটা -7-এ গেল। তাহলে এখন বলো 7 এবং 7 এখানে তো সাংখ্যিক মান সমান, 7 সাংখ্যিক মান সমান, তাহলে আই স্কোয়ার সমান -1।
এই দেখো আই স্কোয়ার সমান -1 একটা বেসিক প্রুফ তোমরা এখানে ঘূর্ণন থেকে পেয়ে গেলাম। আই স্কোয়ার সমান -1, আই স্কোয়ার সমান -1 তো আমরা বেসিক সূত্র হিসেবে জেনে আসছি। এখন আরেকটু ভিন্ন স্টাইলে তোমাদেরকে কথাটা বললাম। আই স্কোয়ার সমান -1, 7 এটা হচ্ছে 180 ডিগ্রি কোণে ঘুরে গেল, তাই না? আই স্কোয়ারের কেসে 2 × 180, আই কিউবের ক্ষেত্রে 3 × 90, আই টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে 4 × 90। সো সেই হিসেবে আমাদের যেহেতু আই স্কোয়ারের কেসে 180 কোণে ঘুরে যাবে, দ্যাট উইল বি 7 থেকে -7, তাই না? সংখ্যা রেখার কেসে। সো -7 তাহলে 7 আই স্কোয়ার, এটা হয়ে যাবে -7। সো 7 = 7 যদি হয়, আই স্কোয়ার ভ্যালু হয়ে যাবে -1। এবং সেখান থেকে তুমি বলতে পারবা, এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করলে আই = ±√1, ওকে? কারণ এটা একটা ইকুয়েশন থেকে তুমি আই এর ফর্মেট যদি ডেভেলপ করো তাহলে এখানে প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। বাট মূলত আমরা আই = এই যে √1 = আই দ্বারা ডিফাইন করি, যেটাকে কাল্পনিক একক বলা হয়, তাই না? কাল্পনিক একক বলা হয়। তোমরা একটু বলো তো, আমি বেসিক কন্টেন্ট তো তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, এখন আমি একটু কথাবার্তা বাড়তি ফাস্ট বলতেই পারি। তো তোমরা একটু বলো এই কথাটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? এই কথাটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। ওকে, এবং এটা কিন্তু কোঅর্ডিনেট হিসাব কিন্তু এভাবে, হ্যাঁ, যে এই যে এখানে আমাদের আই, তাই না? এখানে গেলে আই স্কোয়ার, এখানে আসলে আই কিউব, এখানে আই টু দি পাওয়ার 4, দ্যাট উইল বি 1। ওকে, তো সেই হিসেবে রোটেশনটা যাবে আর কি। তো আই কিউবের ক্ষেত্রে কিন্তু -i, তাই না? এটা যদি আই হয়, আই কিউবের ভ্যালু কিন্তু তোমার এটা যদি আই হয় তাহলে সমান ডিস্টেন্সে এটা হচ্ছে আমাদের -i হয়ে যাবে। সো আই কিউব সমান কিন্তু হয়ে যাচ্ছে -i। আই কিউব সমান -i কীভাবে? জাস্ট এইভাবে, উপরের দূরত্ব +i, নিচের দূরত্ব হয়ে যাবে -i, যেটা অ্যাকচুয়ালি আই কিউবকে ইন্ডিকেট করতেছে। তো সেখান থেকে তুমি জ্যামিতিকভাবে বলতে পারবে আই কিউব সমান -i, বুঝছো? আর এখানে আই টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 1, আর এই পাশে আসলে আই স্কোয়ার সমান -1 হয়ে যাবে। এই পার্টটুকু যদি বলি আই স্কোয়ার, দ্যাট উইল বি -1, তাহলে আই স্কোয়ার সমান হচ্ছে -1। তাহলে আই স্কোয়ার সমান -1 যে সেটার জ্যামিতিক ব্যাখ্যা, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ব্যাখ্যাটা তোমরা এখান থেকে দেখতে পাইলা। তোমরা একটু বলো এই কথাগুলো ক্লিয়ার হয়েছে কিনা বলো। যে কথাগুলো বললাম এগুলো ক্লিয়ার হয়েছে কিনা বলো। খুব সিম্পল কথা, জাস্ট একটু ভিন্ন স্টাইলে দেখানো, আর কিছুই না। খুব সিম্পল কথা, জাস্ট একটু ভিন্ন স্টাইলে বলা। ভিন্ন স্টাইলগুলো একটু আয়ত্ত করতে হবে আস্তে আস্তে। ভিন্ন স্টাইল আয়ত্ত না করলে কেমন হবে? ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এবার দেখো আমরা চলে আসি, এইটুকু তো কমপ্লিট, তাই না? এইটুকু কমপ্লিট। কমপ্লিট, ওকে। এবার হিসাবে আসো, পরে কথায় আসি। দেখো ডান। তো চলো আবার এই জায়গাটাতে z = x + iy, এখান থেকে x = r cos θ এবং y = r sin θ লেখা হয়, তাই না? স্ট্রেট লাইন থেকে পারো বা জানো। তো সেখান থেকে এখন z = x = r cos θ প্লাস y = r sin θ এটা লিখতে পারো। দেন এটাকে লেখা যায় cos θ প্লাস i of sin θ, যেটাকে আমরা জটিল সংখ্যার পোলার আকারে বলতে পারি। জটিল সংখ্যার পোলার আকার, জটিল সংখ্যার পোলার আকার। এখন এই জটিল সংখ্যার পোলার আকার থেকে আরো কিছু কথাবার্তা আমরা এখন তোমাদেরকে দেখাইতে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখো সেই কথাবার্তাগুলো কি, দেখো ঠিক আছে? জটিল সংখ্যা পোলার আকার তো বুঝতে পারছো। দেখো এখানে e⁴x, এটার বিস্তৃতিটা তো জানো সবাই, যে 1 + x/1 ফ্যাক্টোরিয়াল x² / 2 ফ্যাক্টোরিয়াল x³ / 3 ফ্যাক্টোরিয়াল x⁴/4 ফ্যাক্টোরিয়াল x⁵/5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, তাই না? এখন এই জায়গায় x এর জায়গায় e⁻i θ দাও,
আই এবং থিটা দাও, তাহলে এখানে দেখো 1 প্লাস আই থিটা বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস আই স্কোয়ার থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস আই কিউব থিটা কিউব by 3 factorial plus I to the power 4 theta to the power 4 by 4 factorial plus I to the power 5. Okay, এটা আসে। এবার হিসাব মিলাও। I theta by 1 factorial I square that is minus 1 plus minus a minus minus theta square by 2 factorial, তাই না? I cube that is minus I, so minus I theta cube by 3 factorial I to the power 4 that is 1 theta to the power 4 by 4 factorial I to the power 4 that is minus I minus I to the power 4 that is I minus I না হ্যাঁ এই জিনিসটা আসে, তাই না? এবং এই জিনিসটাকে দেখো আই যুক্ত আছে আর আই ছাড়া আছে, সো আমরা এটাকে ভাগ করে ফেলি, যেগুলো আই যুক্ত সেগুলোকে একসাথে রাখি আর যেগুলো আই ছাড়া সেগুলোকে আরেক পাশে রাখি। সো দেখো 1 প্লাস 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস হবে তাহলে। তারপর এগুলো বাকিগুলো থেকে আই কমন নিয়ে নিই, থিটা বাই বা থিটা by 1 factorial বা theta I common নিলে minus theta cube by বা theta by 1 factorial theta cube by 3 factorial plus I common নিছো theta to the power 5 by 5 factorial plus minus ওকে, এই যে পার্টটা আসছে, ওকে আমি একটু উপর উঠিয়ে দিই, হ্যাঁ, যাতে আমি নিচে দুইটা লাইন লিখতে পারি। দুইটা লাইন লিখতে পারলে খেলা জমে যাবে। এই যে পার্টটুকু আসছে এটা সমান cos থিটা প্লাস আই সাইন থিটা লেখা হয় এবং এটাকে বলা হয় অয়লারের সূত্র নামে পরিচিত, যা অয়লারের সূত্র নামে পরিচিত, যেখানে এই যে দুইটা রাশি দেখছো এই দুটো রাশির পরিচয় আছে যেখানে এই যে cos থিটা equal to এই যে 1 minus theta square by 2 factorial plus theta to the power 4 by 4 factorial minus theta to the power 6 এভাবে আসবে এবং sin theta that is হচ্ছে theta by 1 factorial minus theta cube by 3 factorial plus theta to the power 5 ম্যাকলরিনের ধারা, ম্যাকলরিন হিসেবে পরিচিত, যেগুলো হচ্ছে ক্যালকুলাসে পাবা। ক্যালকুলাস পার্টে এই কন্টেন্টগুলো আমরা ডিসকাস করব। তো এখন দেখো এখান থেকে আমরা এই যে কথাগুলো বললাম এই কথাগুলো সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, এই যে ক্যালকুলেশনটুকু দেখানো হয়েছে এই ক্যালকুলেশনটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। এই যোগ বিয়োগ ক্যালকুলেশন প্রমাণ বেসিকটা এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। এই যে মানে এত সমান আই থিটা দিয়ে অ্যাকচুয়ালি সূত্রটা প্রমাণ করছি যে x ইকুয়াল টু আই থিটা, x এর জায়গায় আই থিটা দ্বারা রিপ্লেস করছি, যে কোনো কিছু রিপ্লেস করা যায় এরকম। যে কোনো কিছু এরকম রিপ্লেস করা যায়। আজকের লাইটিংটা কেমন লাগতেছে তোমরা একটু বলো।
আজকের লাইটিং অ্যান্ড ফ্রেমিং, এটা কি ভালো লাগতেছে? আমার মনে হয় আমি আর একটু উপর উঠাবো, এটা নিচে নামানো হয়েছে অ্যাকচুয়ালি বোর্ডটা, বুঝছো, বোর্ডটা আগের শেপের থেকে একটু নিচে নামাই ফেলা হয়েছে। যাই হোক, তবে তোমরা একটু অপিনিয়ন দাও আজকে লাইটিং অ্যান্ড ফ্রেমিং কেমন লাগতেছে? আগের মতো নাকি আগেরটা ফ্রেমিংটাকে আগেরটা রাখবো নাকি এখনকার এক্সিস্টিং ফ্রেমিংটা রাখবো? ওই যে এই যে cos θ এবং i sin θ যেখানে দিয়ে লেখা হয়েছে, cos θ এবং sin θ সৌরভ দাস এভাবে লেখা হইল। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো জনগণ, আমরা এবার তাহলে পরের পার্টে যাই। x = r cos θ, y = r sin θ সরল লেখার কনসেপ্ট ম্যাক, ওটা নিয়ে কিছু কথাবার্তা বলবো না দরকার হইলে। আর এটা তো তোমাদেরকে আমি যে বেসিক ক্লাসগুলো দিয়েছি সেখানে পড়াইছিলাম ভাই, সেখানে তো ছিল। ওকে, সো এই হচ্ছে এখানকার আলোচনা প্রথম অংশ, যেটা আমরা তোমাদের সাথে ব্যাখ্যা করলাম। এখন আমরা চলে আসি আরও কিছু কন্টেন্টে। এটার পরে দেখো, যে cos θ প্লাস i sin θ ইকুয়াল টু e টু দি পাওয়ার i θ, এটা আমরা জানছি, এবং এটার পাশে উভয় পাশে এবার টু দি পাওয়ার n দ্বারা গুণ করে দাও। তাহলে cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার n ইকুয়াল টু e টু দি পাওয়ার যে i ইন্টু থিটার পরিবর্তে n θ লিখতে পারি। হ্যাঁ, তো দেখো e টু দি পাওয়ার i θ, থিটার জায়গায় এখানে থিটা আসছে, তাহলে যদি থিটার জায়গায় n θ ইউজ করো তাহলে এখানে এই থিটাগুলো n θ আকারে চলে আসবে। সো 1 cos n θ প্লাস i অফ sin n θ। ওকে, e টু দি পাওয়ার i θ, দ্যাট ইজ এই যে cos θ প্লাস i sin θ ইকুয়াল টু e টু দি পাওয়ার i θ। তাহলে থিটার জায়গায় যদি তুমি 2 বসাও, i ইন্টু 2, তাহলে cos 2 প্লাস i ইন্টু sin 2 হবে, তাই না? বুঝো, থিটার মান যদি তুমি 20 বসাও তাহলে cos 20 প্লাস i ইন্টু sin 20 হবে। এখন থিটার মান এই যে এখানে শর্ত অনুযায়ী সুবিধা অনুযায়ী n θ বসাইছো, তাহলে থিটার পরিবর্তে n θ ইউজ হবে। সো cos θ প্লাস i অফ sin θ টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n θ প্লাস i অফ sin n θ। ঘরের ম্যাথমেটিশিয়ান, হ্যাঁ, ম্যাথমেটিশিয়ান ডি ময়ভারের সূত্র হিসেবে পরিচিত এটা। ওকে, এবার দেখো আরেক কিছু ক্যালকুলেশন আমরা এখানে বলে দিই, এরপরে খেলায় আসো। e টু দি পাওয়ার i ইন্টু π/2 সমান কত? সমান বলো cos π/2 প্লাস i ইন্টু sin π/2, তাই না? এটা এমসিকিউতে আসে কিন্তু, e টু দি পাওয়ার i ইন্টু π/2 এমসিকিউতে চায়। cos 90 মান হচ্ছে 0 প্লাস sin 90 মান হচ্ছে 1, দ্যাট ইজ i, তাই না? ওকে, দ্যাট ইজ i। এখন তুমি বলো, তাই না? এখন তুমি বলো e টু দি পাওয়ার i ইন্টু π/2 টু দি পাওয়ার i সমান কত? সমান কিন্তু দেখো i টু দি পাওয়ার i হবে, এই i আসছে না রেজাল্ট, তার উপর i হবে। এবং বলো এই iটা এখানে আসলে i স্কয়ার হয়ে যাবে না? ইকুয়াল টু i টু দি পাওয়ার i, ঠিক আছে? i স্কয়ার সমান কত আসে বস? -1, তাহলে e টু দি পাওয়ার মাইনাস π/2। তাহলে সুতরাং i টু দি পাওয়ার i ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস π/2। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, পরীক্ষা দেয়, উদ্ভাসে পাবা।
i টু দি পাওয়ার i সমান কত, e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2। লেখা কিছুটা ছোটো দেখা যাচ্ছে, কারণ হচ্ছে ওই যে ফ্রেমিংটা আছে, আমি একটু বড় করে লিখবো না লেখা, আমি আসলে আমার কাছে মনে হচ্ছে ছোট। তোমরা লেখাটাকে যদি এভাবে দেখো আই থিঙ্ক তখন একটু বড় মনে হবে, তাই না? বাট তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি উঠাও, খাতায় উঠাও। লেকচারগুলো ভালো লাগতেছে কিনা, কন্টেন্টগুলো সেটা একটু বলো। নতুন নতুন কিছু জিনিস শিখতে পারছো কিনা সেটা একটু বলো। নতুন কিছু জিনিস শিখতে পারছো কিনা সেটা একটু বলো। হ্যাঁ, নতুন কিছু জিনিস শিখতে পারছো কিনা সেটা বলো। আচ্ছা, ঠিক আছে, গুড। আচ্ছা, এবার পরে কথা আসি। দেখো, লেখা তো শেষ। আশা করি এই লেখাগুলো কমপ্লিট। এবার দেখো, ওকে, তো চলো, তোমরা জানো i টু দি পাওয়ার 720 সমান কত? এটা শর্টকাটে বের করার উপায় একটাই, লাস্টের দুটো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করবা। 4 10 40, ভাগশেষ যেটা থাকবে সেটা হয়ে যাবে i এর পাওয়ার, তাই না? সমান i স্কোয়ার, দ্যাট উইল বি -1। এটা তো আমরা জানি। আচ্ছা, এখন এরপর কথা যেটা আসলে যেটা আমাদের জানতে হবে মূলত, ওকে, সেই পার্টে আসি। যে ধরো বললো যে i প্লাস i স্কোয়ার প্লাস i টু দি পাওয়ার i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 সমান কত? সমান দেখো i এবং i কিউব, দ্যাট ইজ i কিউব সমান মাইনাস i প্লাস i বাদ যাবে, i স্কোয়ার সমান -1, i টু দি পাওয়ার 4 সমান +1 বাদ যাবে, দ্যাট উইল বি 0। আর 4কে আরো সহজ করে বলো, এই যে 4কে 4 দ্বারা ভাগ করো, ভাগশেষ কত হয়? 0। সেই ভাগশেষটা এখানে আসবে। আবার দেখো i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব i টু দি পাওয়ার 4 প্লাস i টু দি পাওয়ার 5 সমান কত? বলো, সমান হতে বলো, লাস্টের ঘরটাকে 5কে 4 দ্বারা ভাগ করো, ভাগশেষ কত হয়? 1 মানে 1 ঘর, অর্থাৎ i। আবার দেখো i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব i টু দি পাওয়ার 4 i টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? এখন বলো 6, তাই না? 6কে 4 দ্বারা ভাগ করো, ভাগশেষ 2 হয়, মানে 2 ঘর নিতে হবে।
এই যেটুকু, অর্থাৎ i প্লাস আই স্কোয়ার। আই স্কোয়ার সমান -1, সো i -1, i -1। সেম লজিক, বলো এবার i প্লাস আই স্কোয়ার প্লাস i টু দি পাওয়ার 6, i টু দি পাওয়ার 7, i টু দি পাওয়ার 8, i টু দি পাওয়ার 9 সমান কত? একটা অ্যান্সার দাও তো এটার। কোয়েশ্চেন, এটা অ্যান্সার করতে হবে বলো তো দেখি কমেন্ট বক্সে। এটার অ্যান্সার করতে হবে বলো। এক্স্যাক্টলি আই, কারণ i টু দি পাওয়ার 9 4 দ্বারা ভাগ করো, ভাগশেষে 1 হয়, 1 মানে 1 ঘর আই। এখন বলো, ওকে এই কোশ্চেনটা যে পারবা তার জন্য চকলেট আছে। 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, এটার অ্যান্সার কত বলো তো দেখি। এটা যে পারবা তার জন্য চকলেট আছে, বলো দেখি কার অ্যান্সার সঠিক হয়। এটার অ্যান্সার কি বলো? আচ্ছা এখানে 4 5 6 মাঝখানে যোগ হবে কেন, এটা ডট না দিয়ে দেখা দিতে পারে। 4 5 6 তাই না, 7 ডট ডট এই তিনটার জন্য দেওয়া না দেয় একই কথা। ম্যাকলরিনের ধারা গুগল করো, চলে আসবে, সব চলে আসবে। এগুলো আমাদের এই কলেজ সিলেবাস আসলে খুব কম, হ্যাঁ, কিন্তু অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়ানো লাগে, মানে দেখানো লাগে, সো এই কলেজের জন্য লাগে না তো। আচ্ছা চলো এখানে আসো, ব্যাখ্যা দিই। দেখো i টু দি পাওয়ার 7 4 দ্বারা ভাগ করলে কত হয়, ভাগশেষ 3 হয়, মানে i এর পাওয়ার 3 পর্যন্ত নিতে হবে, নট প্রথম 3 ঘর, i এর পাওয়ার 3 পর্যন্ত নিতে হবে। এবং দেখে না, দেখো এই যে 6 ভাগ করার পর ভাগশেষ হচ্ছে 2, i এর পাওয়ার কিন্তু 2 পর্যন্ত নিছো, i স্কোয়ার। এখানে 7 i এর পাওয়ার 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 হয়, সো i এর পাওয়ার 3 পর্যন্ত নিতে হবে। এই i পাওয়ার 3 হচ্ছে এইটুকু, 1 প্লাস i স্কোয়ার সমান -1 প্লাস i কিউব সমান -i, 1 -1 0, প্লাস i মাইনাস i 0। ওকে, বা তোমার বললো 1 প্লাস i প্লাস i স্কোয়ার i টু দি পাওয়ার 202 সমান কত বলো দেখি। এবার i টু দি পাওয়ার 202 পর্যন্ত নিলাম। গুড, চকলেট কখন পাবা? চলে এসো আমাদের ফার্মগেট কোচিংয়ে, চলে এসো, নিয়ে যেতে পারবা। এবার দেখো এটা বলো, i টু দি পাওয়ার 202। চকলেট ফার্মগেটে এসে নিয়ে যাবা। আচ্ছা তো চলো,
শেষ করো, তাতে শেষ করো, অ্যান্সার দাও, অনেকে দিতে পারতেছো না। গুড। তো এখানেও 3 ঘর, তাই না? 2 ঘর, 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার নিতে হবে, 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার, এটা নিতে হবে। ঠিক আছে, তো চলো এবার এরপরে কথায় আসি। হিসাব মিলতেছে আশা করি। সো মডুলাস, নতুন পয়েন্ট। তাহলে কি হয়? মডুলাস অফ জেড রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসে, তাই না? আচ্ছা, এবার দেখো একটা জিনিস দেখো, এটা এবং এটা সেম জিনিস ইন্ডিকেট করতেছে না? সুতরাং এক্স প্লাস আই ওয়াই 0 0 হতে, কারণ এক্স প্লাস আই ওয়াই এটার ক্রম মানে ক্রমিক যুগল কি বলো, বা হচ্ছে কোঅর্ডিনেটের কেস কি? এক্স কমা ওয়াই না? সেভাবে আসছে। এক্স প্লাস আই ওয়াই হচ্ছে আমাদের 0 0 হতে এক্স কমা ওয়াই এর দূরত্ব বোঝায়। এই কথাটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো? খুব সিম্পল কথা, এই কথাটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, জেসমিন আক্তার প্রমা, আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এটা গ্রুপে রাখবো, সাথে ওয়েবেও দিব। ঠিক আছে, গুড, ওকে, ক্লিয়ার, চমৎকার। এবার হিসাব মিলো, দেখো তাহলে বলো মডুলাস অফ জেড মাইনাস 3 ইকুয়াল টু কি? অ্যাকচুয়ালি জেড মানে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 3, অ্যাকচুয়ালি তার মানে কি হবে? এক্স মাইনাস 3 প্লাস আই ওয়াই, তাই না? তো দ্যাট ইজ রুট ওভার অফ এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে কি? যা 3, 0 হতে এক্স কমা ওয়াই এর দূরত্বকে নির্দেশ করে। এই কথাটা তোমরা বুঝতে পারছো কিনা বলো? খুব সুন্দর সহজ কথা, বুঝতে পারলে ভালো লাগবে, না বুঝতে পারলে ভালো লাগবে না, তাই না? দেখো এই যে এখানে দেখো জেড মাইনাস 3 বলা ছিল, তাই না?
তো -3টা অ্যাকচুয়ালি ইকুয়াল টু কত, 0 ধরলে 3 হয়ে যায়, 3,0। দ্যাট মিনস যদি এখানে আমাদের জেড +3 হলে +3 যা -30 বিন্দু হতে x, y এর দূরত্ব নির্দেশ করে, তাই না? -30 বিন্দু হতে x, y এর দূরত্ব নির্দেশ করে। হিসাব বরাবর আশা করি ক্লিয়ার হচ্ছে। তাই না? মানে কিছু অ্যানালিটিক্যাল জিনিসপাতি আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে এখন দেখাচ্ছি আর কি এই কন্টেন্টের কেসগুলোতে। আচ্ছা, এবং এটা কেন লিখলাম সেটার কারণ এখন তোমরা দেখতে যাচ্ছ। দেখো, এটা হচ্ছে জটিল সংখ্যার সঞ্চার পথ। সঞ্চার পথ নিয়ে আলোচনা। জটিল সংখ্যার সঞ্চার পথ নিয়ে আলোচনা। মডুলাস অফ z - 3 বাই ইকুয়াল টু মডুলাস অফ z + 2 কি নির্দেশ করে? এই যে কথাটা, এটার জন্য দেখো এটা কি নির্দেশ করে? x, y, ওকে, ঠিক 30। দূরত্ব, তাই না? এটা কি নির্দেশ করে? দূরত্ব, তাই না? এবং বলো 30 থেকে x, y এর দূরত্ব এবং -20 হতে x, y এর দূরত্ব সমান, এটা বোঝাচ্ছে। এবং এই জায়গায় নোট লিখে রাখো, দুইটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব
সর্বদা সমান হলে ওই চলমান বিন্দুর চলার পথ ওই চলমান বিন্দুর সঞ্চার পথ বা চলার পথ নির্দিষ্ট বিন্দু দুটির সংযোগ সরলরেখার লম্ব আর লম্ব সমদ্বিখণ্ডকে সমীকরণ নির্দেশ করা মানে লম্ব সমদ্বিখণ্ডক তো একটা সরলরেখা। লম্ব সমদ্বিখণ্ডক কি বস? সরলরেখা, তাই না? লম্ব সমদ্বিখণ্ডক সরলরেখা। সো কি নির্দেশ করে? অ্যান্সার সরলরেখার সমীকরণ নির্দেশ করে। ওকে, সরলরেখার সমীকরণ নির্দেশ করে। একই কেস তুমি এভাবে দিতে পারো। Another question, modulus of z plus 5 equal to modulus of z plus 7 এর সঞ্চার পথ কি নির্দেশ করে? দ্যাট উইল বি, বলো এটা হচ্ছে কি -50 হতে x, y এর দূরত্ব, আর এটা হচ্ছে -70 হতে x, y এর দূরত্ব, তাই না? ওকে, তাহলে এটা সঞ্চার পথ কি নির্দেশ করবে? অ্যান্সার ইজ সরলরেখা। আর এটা কিভাবে? এই যে এত এবং এত বিন্দু হতে যে রেখাটা আসবে x, y এর দূরত্ব, সেটা লম্ব সমদ্বিখণ্ডকে নির্দেশ করে অ্যাকচুয়ালি। তো দেখো কনফিউশন ক্লিয়ার কিনা বলো? লেকচার শেষে আমরা জুম মিটিং দিব না তোমাদের সাথে, এই স্লাইডগুলো নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো তখন। দেখো ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, এরকমই কিছু একটা আসবে, 2x - 1 যে কিছু একটা। তো তোমার পরীক্ষা হলে এমসিকিউতে এটা আসে, তো পরীক্ষা হলে তোমাকে আর কিছু করা লাগবে না, তুমি ডিরেক্ট দেখে আমার কথা মনে কইরা ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবা। হ্যাঁ, সমীকরণ বের করতে বললে সেভাবে সমীকরণ বের করবে, সেটা তো সিম্পল কাজ। সমীকরণ বের করার কাজটা, সেটা তো কোনো গর্জিয়াস কাজ না, এটা সিম্পল কাজ, এটা তুমি পারবা। আর রিটেন এই কোশ্চেনগুলো আসে না খুব একটা, আসলে ম্যানুয়ালি করবা। এরপর আসো তাহলে এটার সাথে আমি কি নোট দিতে পারি এখন? নোট z plus a equal to সমীকরণ। সরলরেখা নির্দেশ করে। ওকে, আকারের সকল সমীকরণ সরলরেখা নির্দেশ করে।
ঠিক আছে, এবার দেখো হিসাব দেখো পরের কেস, মডুলাস অফ জেড প্লাস 3 এখন একটা পার্ট টু 5, এটাকে ইন্ডিকেট করে -30 হতে x, y এর দূরত্ব, আর এই 5 ইকুয়াল টু হচ্ছে 5। এইটা ডেফিনেটলি বৃত্তকে সমর্থন করে, কারণ একটা দুইটা নির্দিষ্ট বিন্দু দূরত্ব আছে, একটা ধ্রুবক পদ, তাইলে সেটা বৃত্ত হয়ে যাবে, তাই না? বলো, এই যে দুইটা বিন্দু দূরত্ব, যে এক্স, এটা চলবে কি বলো, x + 3 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, রুট ওভার বাদ দিলে, তাহলে এটা কি বৃত্তের সমীকরণ তো, তাই না? তো x, y তো চলমান বিন্দু, সো নোট হচ্ছে কোন x - 30 তো নির্দিষ্ট বিন্দু, কোন নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দুর দূরত্ব, সর্বদা ধ্রুবক হলে ওই চলমান বিন্দুর সঞ্চারপথ বৃত্ত। ঠিক আছে, সঞ্চারপথ বৃত্ত। তো নোট 1 এবং নোট 2, মডুলাস অফ x z প্লাস a ইকুয়াল টু k বা মডুলাস অফ z মাইনাস a, ওকে, বা b দিলাম, সর্বদা বৃত্ত, কে হচ্ছে এটা কনস্ট্যান্ট ধ্রুবক পদ, হ্যাঁ, কে নির্দেশ করবে। খেলা জমতেছে, তাই না? দেখো, জানো, বুঝছো কিনা বলো? এর আগেরটা স্ট্রেট লাইন কিভাবে হয় দেখো, এটা খুব সিম্পল, -30, দেখো এটা হচ্ছে a বিন্দু 30, আর -20 এটা হচ্ছে b বিন্দু, এবং এদের এই যে এবং চলমান বিন্দু x, y, এখন x, y হতে a বিন্দুর দূরত্ব এবং b বিন্দুর দূরত্ব সমান। সো দেখো, এই পয়েন্টে যদি x, y হয়, হ্যাঁ, সেখান থেকে a বিন্দুর দূরত্ব b বিন্দুর দূরত্ব সমান। এই পয়েন্টে যদি হয় a বিন্দুর দূরত্ব b বিন্দুর দূরত্ব সমান, বা এখানেও যদি হয় a বিন্দুর দূরত্ব b বিন্দুর দূরত্ব সমান, বা এখানেও যদি হয় a বিন্দুর দূরত্ব b বিন্দুর দূরত্ব সমান, এই যে এখান থেকে a বিন্দুর দূরত্ব, এখান থেকে b বিন্দুর দূরত্ব। সো এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে যোগ করলে কি পাচ্ছ বস? অবশ্যই একটা সরল রেখা পাচ্ছ। সো এবং এটা কি, এই যে এই পয়েন্টটা কিন্তু মাঝখানে হয়ে গেছে, সো এবং এটাকে বলে লম্ব সমদ্বিখণ্ডক রেখা। লম্ব সমদ্বিখণ্ডক রেখা, তাই না? মানে সমান মধ্যবিন্দুতে লম্ব রেখা অ্যাকচুয়ালি। তো এই জিনিসটাকে এভাবে ইন্ডিকেট করে, এবং লম্ব সমদ্বিখণ্ডক রেখা অবশ্যই একটা সরল রেখা, তাই না? লম্ব সমদ্বিখণ্ডক রেখা অবশ্যই একটা কি বলো, সরল রেখা। ঠিক আছে, এই হয়ে যাচ্ছে কথা। তো এর আগেরটা স্ট্রেট লাইন কীভাবে হইলো, যে আশা করি কোশ্চেন আনসারটা পেয়ে গেছো, ফিগারটা হোপ ক্লিয়ার। আচ্ছা, ওকে, এখন এই কেসে নোট দুটো তো আমরা দেখলাম, আরেকটা নোট দেওয়া যেতে পারে।
দিতে পারি, দিতে তো সমস্যা নাই, তোমরা জানতে চাইলে আমি জানাতে পারি, এটা হচ্ছে কথা। তোমরা জানতে না চাইলে তো জানাতে পারবো না। আচ্ছা দেখো, নোট 3, modulus of z plus a divided by modulus of z plus b equal to k বৃত্ত নির্দেশ করে। এটার এগেইনস্ট একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। মডুলাস অফ ধরো z প্লাস 3 বাই মডুলাস অফ z প্লাস 4 ইকুয়াল টু 2, 2 3 4 কি নির্দেশ করে? তুমি বাসায় একটু ট্রাই করবা, ঠিক আছে? বাসায় ট্রাই করবা। এটা হচ্ছে এইটা ডান পাশে নিয়ে গিয়ে মডুলাসের শর্তে অ্যাপ্লাই করবা, ক্যালকুলেশন করবা, দেখবে অ্যান্সার চলে আসছে। আচ্ছা, আমি যেহেতু একটা করে নাই, আমি সূত্র ইলাস্ট্রেট করে আমি এটা করাই দিই, দেখো এটা বোধহয় ভালো হয়। আচ্ছা, এটা তুমি বাসায় করবা, আমি আরেকটা কোশ্চেন করাই দিই, ঠিক আছে? এটা একটা, এটা অনুরূপ একটা কোশ্চেন করাই দিই। দ্যাট ইজ ধরো মডুলাস অফ জেড প্লাস 4 না, জেড প্লাস 1 বাই মডুলাস অফ জেড প্লাস 2 ইকুয়াল টু 3। হ্যাঁ, 1 2 3 নিলাম, ঠিক আছে? আচ্ছা, র্যান্ডম একটা কোয়েশ্চেন। তো দেখো এবার মডুলাস অফ জেড প্লাস 1 এটাকে তুমি এভাবে লিখতে পারবা 3 অফ মডুলাস অফ জেড প্লাস 2। জেড মানে আচ্ছা এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 এক্স প্লাস আই ওয়াই প্লাস 2, দ্যাট ইজ কি বলো? রুট ওভার অফ বাস্তব অংশের বর্গ ইকুয়াল টু 3 অফ রুট ওভার অফ বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। আমি কিন্তু বেসিক ক্লাসগুলো এই জন্য দিয়ে দিয়েছিলাম, যাতে তুমি এই যে রুট ওভার করতেছি, এই বেসিক ক্লাসগুলো করতেছি, এইগুলোতে যেন আমি প্যারা খেতে না হয় ক্লাস নিতে, ঠিক আছে? তো বোথ সেট এখন স্কোয়ার করে দিবা। 9 অফ এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 9 ওয়াই স্কোয়ার, 9 দ্বারা গুণ করে দিলাম, তাই না? এবার বলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 9 ওয়াই স্কোয়ার। তাহলে এখন বলো 9x স্কোয়ার প্লাস 4 নং কত 36, তাই না? হিসাব মিলাও, 9x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে 8x স্কোয়ার, 9y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার গেলে 36x থেকে 2 গেলে 36 থেকে 1 গেলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সমান না? এক্স অযুত পদ নাই, যা বৃত্তের রিটার্নে আসলে এভাবে করবা। হ্যাঁ, সমীকরণ নির্দেশ করে, যা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, ঠিক আছে? মিলে লজিক বলো। ঠিক আছে কিনা বলো ফার্স্ট। লজিক মিলতেছে কিনা, সবাই বুঝছো কিনা বলো। আমাদের কিন্তু ক্লাস অলরেডি 1 আওয়ার ক্রস করেছে, 1 ঘন্টা শেষ। তোমাদের কাছে মনে হয়েছে 1 ঘন্টা হয়ে গেছে? বলো। ক্লাসে করে মজা পাইলে দেখবে যে সময় চলে যায় না, মানে অনেক দ্রুত চলে যায়, তাই না? 1 ঘন্টা মনে হয়েছে যে 1 ঘন্টা চলে গেছে? আজকে কিন্তু আমি কথা কম বলতে, তোমাদের বেসিক ক্লাস যারা করে ফেলছো, এই জন্যে আশা করি যারা দেখছো অলরেডি, হ্যাঁ, তার এই জন্য ক্লাসটা ভালো বুঝতেছো। আমারও একাডেমিক অংশ পড়াইতে প্যারা খেতে হয় নাই, খুব কষ্টকর। একাডেমিক অংশ অ্যাডমিশন ব্যাচে পড়ানো খুবই কষ্টকর। অ্যাডমিশন ব্যাচে পড়ানোর স্টাইলই একটু ভিন্ন, যেটা মূলত এইভাবে পড়ায়। বাট চ্যাপ্টার ওয়াইজ কিন্তু লেকচার কন্টেন্টের স্টাইল চেঞ্জ হয়। এই চ্যাপ্টারে সে মজা আছে,
অন্য চ্যাপ্টার অন্যরকম, এখন চ্যাপ্টার ওয়াইজ আসলে কন্টেন্ট ভ্যারি করে, বুঝছো? আর কি করবো বলো? আর হচ্ছে আমরা বহুপদীর কিন্তু ক্লাস এখন নিচ্ছি ম্যাথেটার্স গ্রুপ থেকে। ওই ক্লাসগুলোর প্যাটার্নটা একটু ফলো করো, ওইগুলোতে আমি তোমাদের বহুপদী দিন তোমরা প্যারা খেয়েছিলে তো অনেকেই। সো আমি এই জন্য এটা লেকচারের ফরম্যাট ফুল চেঞ্জ করছিলাম পরে, লেকচার স্টাইলটা তো চিন্তা করে অনেক সময় নিয়ে। সো তারপর সেটা নিয়ে হচ্ছে অনেক পরিশ্রমের কাজ, এগুলো আসলে অনেক কতগুলো ঘন্টা অনেকগুলো ঘন্টার কাজ অনেকগুলো মানুষের। সো তারপর ওগুলো হচ্ছে তোমাদেরকে ওইখানে আমি কন্টেন্টগুলো গোছায় পড়া দিচ্ছি। সো তোমরা বহুপদী ক্লাসগুলো একটু করো 9 PM শো নামে, যেটা ম্যাথেটার্সতে আমরা করতেছি। এইচএসসি এক্সামের আগে কোর্স তো ইনশাল্লাহ অবশ্যই শেষ হবে, মাস্ট কনফার্ম। এইচএসসি এক্সামের আগে অবশ্যই শেষ হবে। আমি এখন নতুন করে যে লেকচার ফরম্যাটটা নিচ্ছি, এই ফরম্যাটে হোপফুলি জুলাই আগস্টে, তোমাদের তো হচ্ছে ঈদের আগে প্রোগ্রামটা শুরু হয়েছে। তোমাদের প্রোগ্রাম কবে শুরু হয়েছে বলো তো? ইটস অলমোস্ট 3 months হয়ে গেছে মনে হয়। তোমাদের এই কনিক থেকে কিন্তু আবার আগে সার্ভিসগুলো শুরু হবে। ইট মিনস লেকচারের ভিডিও বানিয়ে গ্রুপে দেওয়া, তারপর আর কি ছিল মানে ভিডিও কন্টেস্ট যেটা অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো হ্যাশট্যাগ যাবে কমপ্লেক্স নাম্বার কন্টেস্ট, ঠিক আছে? তো সেখানে বেসিক ভিডিওগুলো দিবা, সেটার উপর কিন্তু প্রাইজ মেনু ভ্যালু থাকবে। আবার এক্সামগুলোর উপর যে প্রাইজ ভ্যালু সিস্টেম ছিল সেটা দিয়ে দিব ইনশাল্লাহ। কনিক না, কমপ্লেক্স নাম্বার, কনিক বললাম মাত্র, সরি কমপ্লেক্স নাম্বার কন্টেস্ট। আচ্ছা, হ্যাঁ গতিবিদ্যার কোর্স আছে, গতিবিদ্যার একটা কোর্স আছে যা তোমাদের ব্যাচমেটরাই করছিল, একাডেমিক কোর্সটা সমতলে বস্তুকণার গতি। ওইটা 1000 টাকা পে করতে হবে একাডেমিক কোর্সের জন্য। কমপ্লেক্স নাম্বার ছোটো চ্যাপ্টার ছিল, বাট অন্যান্য চ্যাপ্টার কিন্তু, কারণ এটা তো তোমাদের এটার সাথে ইনক্লুডেড না অ্যাডমিশন ব্যাচ যেহেতু। সো সেটা হচ্ছে পেইড ব্যাচ, যেগুলো হচ্ছে রেগুলারলি স্টুডেন্টসরা পে করে পড়ছিল, কারণ ওই ব্যাচের অনেক স্টুডেন্টস আছে যারা এখানে পড়তেছে। এখন যদি আমি ওগুলো ফ্রিতে দিয়ে দিই, অলরেডি আমার কাছে কমপ্লেন এসেছিলো এই যে কনিক নিয়ে, কমপ্লেক্স নাম্বার নিয়ে, যে এই ক্লাসগুলো তো হচ্ছে ডিটেল রিভিশন কোর্সের ছিল। সো ওরা আবার এখানে ভর্তি হয়েছে, তাইলে এখন কথা হলো ওদের অনেক বড় একটা অংশ এখানে ভর্তি আছে। সো তারা বলতেছে ভাই আমরা তো এটার জন্য পে করছি, এখন এখানে ফ্রি দিচ্ছে নেই সেই, এখন এগুলো নিয়ে আমরা প্যারা খেতে হয়, আসলে আমার প্যারা খেতে হয়, কী করার। সো এখন ওই জন্যে আমি আর কি করব, যাই হোক। আচ্ছা, এই জন্য এখন আগে ভাগে করে রাখতে পারো। আমগেটের ব্যাচে পড়তে চাই তো আমাল দেবনাথ, চলে আসো আজকে, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের ম্যাথ কোর্স 100% কনফার্ম, এটাতে কোনো সংশয় নাই, 100% কনফার্ম। এইচএসসি এক্সাম যদি ডিসেম্বরে হয় মাস্ট শেষ হবে, কোনো ভেজাল নেই এখানে, বুঝছো? অ্যান্ড আমাদের কিন্তু অলরেডি, তুমি বলো সেকেন্ড পেপারে আজকে যে এই কমপ্লেক্স নাম্বার সহ কয়টা অধ্যায় শেষ হয়েছে বলো? আচ্ছা, চ্যাপ্টার 1 and 2 এর কিন্তু আমি অ্যাডমিশনের কন্টেন্ট নিয়ে ক্লাস নিব, তাই না? সো কোশ্চেন ব্যাংকে সলভ কিন্তু হয় না, ওইটা একটা ক্লাসের ব্যাপার, ওইটা একটা ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। সো তোমরা বলো, চ্যাপ্টার 1 গেছে, 2 গেছে, 3 গেছে, চ্যাপ্টার 4 বহুপদী গেছে, চ্যাপ্টার 5 দ্বিপদী গেছে, চ্যাপ্টার 6 কমপ্লেক্স কনিক্স গেছে, চ্যাপ্টার 7 ওয়াও, চ্যাপ্টার 7 হচ্ছে আমাদের ইনভার্স সার্কুলার ফাংশন, সেটাও গেছে। অর্থাৎ অলরেডি 7টা অধ্যায় খেলা শেষ। হ্যাঁ, 8, 9, 10 3টা অধ্যায় আছে আর, ঠিক না? 7টা অধ্যায় কিন্তু অলরেডি গেছে গা, তাই না? চ্যাপ্টার স্থিতিবিদ্যা, গতিবিদ্যা আর হচ্ছে সম্ভাবনা, এই 3টা অধ্যায় আমাদের এটার পরে বাদ থাকবে। তো সেই 3টা কিন্তু শেষ করে আমরা ফার্স্ট পেপারে যাব। আর ফার্স্ট পেপারের ক্লাসগুলো আরেকটু বেশি সুন্দর হবে এবং আরেকটু গর্জিয়াস হবে ইনশাল্লাহ, বিশ্বাস রাখো।
হ্যাঁ অফলাইন এক্সাম দিতে পারবে হাবিব, আমাদের অফলাইনে তো ইঞ্জিনিয়ারিং কোর্স শুরু হবে, ভার্সিটি কোর্স শুরু হবে, সো ওদের এক্সাম আছে, তোমরা ডিরেক্ট এক্সাম দিতে পারো অফলাইনে। এবং ওইখানে হয়তো আমরা অফলাইন এক্সামের জন্য আমরা যে কস্টিংটা আসবে, হ্যাঁ, তো কারণ অফলাইন এক্সামে যারা দিবা তাদের জন্য যে গার্ড থাকবে তাকে একটা পে করতে হবে, খাতাগুলো চেকিংয়ের একটা পেমেন্ট যাবে, হ্যাঁ, মানে যারা খাতাগুলো চেক করবে অফলাইনে, তারপর হচ্ছে আমাদের কোয়েশ্চেনের একটা কস্ট আছে, সো এটার জন্য একটা হয়তো টোকেন চার্জ আমরা রাখবো, খুব একটা বেশি না, অফলাইন অনুযায়ী ফার্ম গেটে পাবা। আর ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় আমরা এটা হয়তো লঞ্চ করবো ইনশাল্লাহ, সেটা জানাবো। তবে ফার্ম গেট তো কনফার্ম। অক্টোবর থেকে অফলাইনে ক্লাস করতে পারবা বুয়েট ম্যাথ ব্যাচে, অক্টোবর থেকে ইনশাল্লাহ পারবা, ফার্ম গেটে পারবা। আচ্ছা, প্রথম পত্রে ম্যাট্রিক্স নির্ণয় গেছে, অর্থাৎ 8টা গেছে টোটাল, দ্বিতীয় পত্রে 7টা, প্রথম পত্রে 1টা, টোটাল 8টা গেছে। বাহ, বেশ ভালো, তাই না? আমাদের চ্যাপ্টার শেষের রেট যথেষ্ট ভালো। সো তোমরা টেনশন নিও না, আমাদের শর্ট সিলেবাসের বাইরে পড়াচ্ছি, বাট আমরা কিন্তু বোর্ড এক্সামের আগে মাস্ট শেষ হবে ইনশাল্লাহ, বুঝছো? এটা কনফার্ম। মাঝখানে আমি অনেক প্যারা খেয়েছিলাম তোমাদের অনেকের অনেক রকমের সমস্যার জন্যে, বাট এখন তো সেগুলো সলভ হয়ে আছে, তাই না? আচ্ছা, দ্বিতীয় ব্যাচে কি নতুন থেকে শুরু করবে? না, দ্বিতীয় ব্যাচে যেটা হবে, যে দ্বিতীয় ব্যাচে তোমাদের এখান থেকে শুরু হবে, মানে সিস্টেমটা হবে এরকম যে তোমরা যে চ্যাপ্টারগুলো শেষ করছো দ্বিতীয় ব্যাচের এই চ্যাপ্টারগুলো একদম শেষে যাবে, কারণ আমি ডাবল স্লট মেনটেন করাটা আমার পক্ষে সম্ভব হবে না। অর্থাৎ তোমরা যে চ্যাপ্টারটা 8টা চ্যাপ্টার করে ফেলছো, এই 8টা চ্যাপ্টার দ্বিতীয় ব্যাচে কী হবে, একদম শেষে পড়াবো, বাকি চ্যাপ্টারগুলো শেষ হয়ে। সো তখন কী হবে, আমার এখানে আর ক্ল্যাশ লাগবে না, কারণ আমি যদি আরেকটা ব্যাচ এখন নতুন স্লট দিয়ে নিই, তাইলে ওইটার সার্ভিস মেনটেন, তোমাদের সার্ভিস মেনটেন, এই জায়গায় আমি খুব সমস্যায় পড়ে যাবো। সো আমার কাছে ডিভাইস আছে এক্সট্রা এবং সব কিছু ডাবল আছে, সো আমার এখানে একই সাথে লাইভ চলবে। সো ফ্যাক্ট হচ্ছে কি, ফ্যাক্ট হচ্ছে সার্ভিসটা, সো সেই সার্ভিসটা তারা ঠিক মতো পাবে, বুঝছো? ঠিক আছে, আচ্ছা, ওকে। সো আমরা এবার চলে আসি, অনেকক্ষণ কথাবার্তা বললাম, এবার আমরা একটু পরে পাঠে যাই, আসো। ওকে, এবার এটার সাথে পরাবৃত্ত, বৃত্ত গেছে, আর হচ্ছে আর কি গেছে, বৃত্ত গেছে, সরলরেখা গেছে। এবার উপবৃত্ত অধিবৃত্ত এই পার্টটা দেখো, বলে দিচ্ছি। চলো, ওকে, দেখো x, y, তাই না? এবার বলো এই পি বিন্দুটাই মুভ করে যদি এখানে আসে, কারণ চলমান বিন্দু, হ্যাঁ আসতেই পারে, তাহলে এখন বলো এখান থেকে এই দূরত্ব আর এই দূরত্ব ডাবল হয়ে যাচ্ছে না মোটামুটি, হ্যাঁ? তো এখানে এস পি টু এ হবে, তুমি বুঝতেছো? এস হতে পি এর দূরত্ব, আবার এস প্রাইম হতে পি এর দূরত্ব, এস প্রাইম হতে পি এর দূরত্ব, আর এস হতে এই পয়েন্টের দূরত্ব, এই দুইটা দূরত্ব অ্যাকচুয়ালি সেম হবে, তাই না? তোমরা জানো উপবৃত্তর, তো তুমি পড়ছো, তোমাদেরকে তো পড়াইছি অনেক পার্টটা, সো তুমি এটা জানো। তো এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে বলো এস এস প্রাইম, এই যে দুইটা বিন্দু দূরত্ব, এটা কিন্তু 2 এর থেকে ছোট হবে, ঠিক আছে? আচ্ছা, আর অধিবৃত্ত কেস দেখো, লাইনটা বাঁকা হয় কেন তো? আচ্ছা, ওকে ওকে, এখন এসে অধিবৃত্তের কেসে তাই না, যে এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস প্রাইম, ঠিক তো বলো? আর এই যে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি এ এবং বি এর ডেফিনেশন যায়, হোয়াট এভার, যাই হোক যেভাবে যাক সেটা সমস্যা না, বাট এই দূরত্ব হচ্ছে এ। এখন এখানে
হ্যাঁ, আর ধরো যে পি বিন্দু হচ্ছে এইটা। তো এই জায়গাটাতে ধরো যে তো এস এস প্রাইম গ্রেটার দেন 2a হবে না? এস এবং এস প্রাইমের দূরত্ব এটা হচ্ছে টোটাল 2a, 2 এর থেকে অবশ্যই বড়, সেটা তুমি দেখে গেছো অলরেডি, বুঝে গেছো তাই না? সেটা তুমি বুঝে গেছো। এবং এইটা হচ্ছে এই লাইনটাকে আমরা একটু ভিন্ন স্টাইলে ব্যাখ্যা দিব। তো সেই ব্যাখ্যার জন্য ব্যাখ্যার আগে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিচ্ছি, দেখো। মডুলাস অফ জেড, ওকে, প্লাস 8 প্লাস মডুলাস অফ জেড মাইনাস 8 ইকুয়াল টু ধরো যে 20, ওকে, ইকুয়াল টু 20। আচ্ছা, এগুলো বইয়ের মেইন বইয়ের কোয়েশ্চেন। সঞ্চয় পদ কি নির্দেশ করে, এগুলো মেইন বইয়ের কোয়েশ্চেন, মানে বেসিক কোয়েশ্চেনের পার্ট, অনেক অ্যাভেলেবল কোয়েশ্চেন এগুলো। এখন দেখো যে এটা কি নির্দেশ করে বলতো? -8 0 হতে x, y এর দূরত্ব। আর এটা কি নির্দেশ করে? এবং তাদের মাঝখানে যোগ চিহ্ন না, এটা কি? ধ্রুবক। এবং আরেকটা জিনিস দেখো, -80 এবং 80, হ্যাঁ, এটা দূরত্ব। ইকুয়াল টু 16, 8 দুগুণে 16, রুট ওভারটার জন্য স্কোয়ারের জন্য রুট বাদ হয়ে গেল। এটা কি আমাদের এখানে যে 20 দেওয়া আছে এর থেকে ছোট না? এবং এই লজিকটা এস এস প্রাইম লেস দেন 2 এর শর্ত বলা আছে না? এবং এবার হিসাব মিলাও, এখানে কি বলা আছে দেখো, এবার হিসাব মিলাও, এবার কাহিনী মিলাও। দেখো এস এস প্রাইম দুইটা নির্দিষ্ট বিন্দু হতে একটা চলমান বিন্দু x, y এর দূরত্ব একটা ধ্রুবক পদ, এবং সেই নির্দিষ্ট দুটো বিন্দুর দূরত্ব ওই ধ্রুবক পদের থেকে ছোট। এক্ষেত্রে তা উপবৃত্ত নির্দেশ করে। সো ইয়া একটা উপবৃত্ত। এখানে নির্দিষ্ট দুইটা বিন্দু হতে চলমান বিন্দু দূরত্বর যোগফল একটা ধ্রুবক পদ, এবং সেই দুটো নির্দিষ্ট বিন্দু দূরত্ব ওই নির্দিষ্ট মানের ধ্রুবক পদের থেকে ছোট, এই জন্য উপবৃত্ত। যদি এটা বড় হইতো তাহলে সেটা অধিবৃত্ত হইতো, কারণ অধিবৃত্তে গেছে সেটা বড়। অর্থাৎ এখানে 20 না থেকে যদি 10 হইতো, সেটা 16 এর থেকে ছোট, তাই না? তখন সেটা অধিবৃত্ত হয়ে যেত। লজিক সেম। ওকে, সো আমি এটা লিখে দিচ্ছি, দেখো, লিখে দিচ্ছি। অর্থাৎ দুইটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের সমষ্টি একটি ধ্রুবক সংখ্যা হলে ধ্রুবক সংখ্যা 2a, হলে এন্ড ব্র্যাকেটে এস এস প্রাইম তা উপবৃত্ত, আর এস এস প্রাইম হলে
অধিবৃত্ত নির্দেশ করে। অধিবৃত্ত নির্দেশ করে। তো এখানে যদি 10 হইতো তাহলে অধিবৃত্ত হয়ে যেত, 20 উপবৃত্তের মধ্যে আছে। এই হচ্ছে লজিক। কথাটা বুঝতে পারছো কিনা মোটামুটি বলো। কথাটা ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার তাই না? রমা গুড। ওকে, সো মডুলাস নিয়ে এই কথাবার্তাগুলো গেল। মনে রেখো তাহলে এখন কি এটা কি হবে, তোমার যে কোনো কোয়েশ্চেন এখন আর আগের মতো মুখস্থ করতে হবে না, তাই না? পরীক্ষা হলে এমসিকিউর ক্ষেত্রে তুমি এগুলো খুব ফাস্ট দেখাইতে পারবে ইনশাল্লাহ। ওকে চলো এবার পরের পার্টে যাই। মডুলাসের পরে আর্গুমেন্ট। আর্গুমেন্ট সেটা কি, যে মডুলাস রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় আর্গুমেন্ট। ওকে, সেটাকে বলা হয় আর্গুমেন্ট। লিখে দিই, ধনাত্মক দিকের সাথে আর্গুমেন্ট বলে। তাহলে আর্গুমেন্ট থিটা, যেটার পরিচয় হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, আচ্ছা স্লাইডগুলো পেয়ে যাবো। আমরা ক্লাসের শেষে একটা জুম সেশন করব, হ্যাঁ ক্লাসের শেষে। তো তখন এই স্লাইডগুলো শো করে যদি কোনো অপিনিয়ন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, বা তোমাদের সাথে টুকটাক কথাবার্তা বলবো। ক্লাসের শেষে আমরা একটা জুম মিটিং রাখবো, যাতে কি হয় যে তোমাদের সাথে কমিউনিকেশনটা আমাদের ঠিক থাকে। কারণ অনেকেই মানে মনে হয় যে ভাইয়াদের সাথে অনেক ডিস্টেন্স হয়ে যাচ্ছে, সেটা যেন কমে যায় আর কি, এটা ইম্পর্টেন্ট। ক্লাসটা আগে শুরু করা যায় না, 11:30 হলে আমার জন্য একটু ভালো হয়। আসলে সকালবেলা কিছু কাজ থাকে, আবার ঘুম থেকে উঠতে দেরি হয়। ওকে, বা চেষ্টা করতেছি অনেক দ্রুত ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি। সো এই জন্যে 11:30 একটা টাইম যেটা হচ্ছে মিস হবে না আর কি, বা দেরি হবে না। এই 3-4 মিনিট দেরি হতে পারে, আজকে যেরকম 5 মিনিট কি 7 মিনিট, এটা 11:30 মানে 11:35-40 বাজতেই পারে, এটা নর্মাল ব্যাপার। বাট খুব একটা দেরি হবে না, এটা ভালো আর কি। আচ্ছা, সো দেখো, ওকে, সো এবার দেখো, তাহলে এখন আমরা চতুর্ভাগ অনুযায়ী আর্গুমেন্টের ব্যাপারটা একটু বলে দিই। চতুর্ভাগ অনুযায়ী আর্গুমেন্ট, আচ্ছা তো সেটা কিরকম মিলাও। ফার্স্ট চতুর্ভাগে থিটা ইকুয়াল টু ফার্স্ট চতুর্ভাগ এটা না থিটা। ওকে, এই যে পয়েন্টটা আছে দ্যাট ইজ এক্স প্লাস আই ওয়াই। ওকে, তাহলে এখানে আর্গুমেন্ট টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এবং মুখ্য আর্গুমেন্ট
মুখ্য আর্গুমেন্ট সেটাও tan ইনভার্স y/x। মুখ্য আর্গুমেন্টের রেঞ্জটা কত? -5 এর মধ্যে যে থিটার হিসাবটা সেটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে? আর বেসিক আর্গুমেন্ট হচ্ছে এটা। সেকেন্ড চতুর্ভাগ এটা, থিটা that is -x প্লাস iy, তাই না? -x প্লাস iy। তাহলে এটা কেসে আর্গুমেন্ট অফ থিটা, সরি আর্গুমেন্ট অফ থিটা কেন হবে? আর্গুমেন্ট অফ জেড। সেকেন্ড চতুর্ভাগে হচ্ছে কি আমাদের পাই প্লাস থিটা, পাই প্লাস tan ইনভার্স y/x। ওকে, পাই প্লাস tan ইনভার্স y/x। পাই প্লাস কেন, সরি পাই মাইনাসই না, পাই মাইনাস, তাই না? 180 মাইনাস থিটা, সেকেন্ড চতুর্ভাগে 180 মাইনাস থিটা। এবং মুখ্য আর্গুমেন্টও সেম, কারণ এই রেঞ্জের মধ্যে পড়ে, তাই না? এই রেঞ্জের মধ্যে পড়ে। থার্ড আর ফোর্থটা এখানে লিখে দিতে পারলে শান্তি লাগে আসলে। দেখো আমি একটু চাপাই দিই। এবার লেখা যাবে। দেখো থার্ড চতুর্ভাগ দ্যাট ইজ এটা, এখান থেকে ঘুরে আসলে এটা কি -x - iy, এটা হচ্ছে বেসিক, আর এইটার পার্টটা হচ্ছে মুখ্য, ঠিক আছে? তো সে কেসে আর্গুমেন্ট অফ জেড হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y/x, আর মুখ্য আর্গুমেন্ট হচ্ছে -পাই প্লাস tan, সরলরেখার মতো। তোমরা সরলরেখা অধ্যায় অলরেডি পড়ছো, জানো, আইডিয়া আছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, চতুর্থ, হচ্ছে এইটা, দ্যাট ইজ এই যে একটা কেস, দ্যাট ইজ x - iy, আর এইভাবে ঘুরে আসা যায়। সো এখানে আর্গুমেন্ট অফ জেড দ্যাট ইজ 2 পাই মাইনাস tan ইনভার্স y/x, আর মুখ্য আর্গুমেন্ট মাইনাস tan ইনভার্স y/x, তাই না? -tan ইনভার্স y/x। ওকে, সো মুখ্য আর্গুমেন্টের ডেফিনেশনটা হচ্ছে এটা, যে -পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু +পাই, এই রেঞ্জের মধ্যে যে আর্গুমেন্টগুলো আসবে সেগুলোকে বলা মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে? তো সেটার মধ্যে অ্যাকচুয়ালি চেঞ্জটা হচ্ছে থার্ড চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে। এই দুটো চতুর্ভাগে অ্যাকচুয়ালি মুখ্য আর্গুমেন্টের পার্টটাতে চেঞ্জ আসে, কারণ এই জায়গায় এই যে এই অ্যাঙ্গেলটা আর এখানে অ্যাঙ্গেলটা। আর সরলরেখা অধ্যায় তোমরা তো এগুলা পোলার স্থানাঙ্ক পাঠে কম বেশি পড়ছো। ঠিক আছে, এই কথাগুলো ক্লিয়ার কিনা বলো? এক পেজে দেখাই দিলাম, এটা একরকম ভালো। আর লাস্টেরটাতে হচ্ছে এই যে, হ্যাঁ লাস্টেরটা এই যে দেখো, এটা থার্ড চতুর্ভাগেরটা -পাই প্লাস থিটা, -পাই প্লাস থিটা, আর চতুর্থটা হচ্ছে মাইনাস থিটা, এটা মাইনাস থিটা, আর এটা হচ্ছে -পাই প্লাস থিটা। ক্লিয়ার, গুড। ওকে, মানে থার্ড আর ফোর্থে যদি কেউ কনফিউজড হয়ে থাকো, আমি তাদের জন্য আবার একটু বলতে পারি। এই যে অ্যাঙ্গেলটা এই পাশ দিয়ে আসলে পাই প্লাস থিটা, আর যদি এই পাশ দিয়ে যায় তাহলে -পাই প্লাস থিটা, ঠিক আছে?
আর চতুর্থ চতুর্ভাগে এই পাশ দিয়ে আসলে 2 পাই মাইনাস থিটা, আর এই পাশ দিয়ে গেলে শুধু মাইনাস থিটা। এটাই হচ্ছে এখানে মেনটেন হয়েছে অ্যাকচুয়ালি, এটাই ওইখানে মেনটেন হয়েছে। আচ্ছা, হিসাব মিলতেছে আশা করি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার দেখো বলো মডুলাস অফ z1 z2 equal to modulus of z1 plus modulus of z2, modulus of z1 divided by z2, modulus of z1 minus modulus of z2, argument of z1 into z2, that is argument of z1 আমি এটা ভুল লিখছি, আর্গুমেন্ট হবে এখানে, আর্গুমেন্টের শর্তটা মডুলাসে লিখে দিচ্ছি, দুঃখিত, আর্গুমেন্ট হবে। হ্যাঁ, দুঃখিত। আচ্ছা, এইভাবে মডুলাস অফ z1 z2, এটা ডিরেক্ট z1 ইন্টু এবং modulus of z1 by z2 equal to modulus of z1 of z2। দেখো আচ্ছা, এখানে কোনটা ইউজ করবো? আচ্ছা, ভালো কথা বলছে একজন এখানে কোশ্চেনে, যে তাহলে কোনটা দিয়ে আমি ম্যাথ করব। এখন এমসিকিউর ক্ষেত্রে যেটা হয় যে মুখ্য মানের পার্টটাই ম্যাক্সিমাম কেসে অপশনের মধ্যে থাকে, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে মুখ্য মানটা হিসাব করে না, যে বেসিক আর্গুমেন্টের পার্টটা দেয়। এই জন্য তোমাকে দুইটাই জানতে হবে, দুইটাই আমি তোমাকে জন্য দেখাই দিলাম। অ্যান্ড তোমার এমসিকিউর অপশন অনুযায়ী তুমি হচ্ছে ডিসাইড করবা যে কোন প্যাটার্নে করবা। আর যদি রিটেনে কোশ্চেনটা আসে তখন মুখ্য আর্গুমেন্টের এই পার্টটা ফলো করে করাটাই বেশি বেটার, মুখ্য আর্গুমেন্টের পার্টটা ফলো করে, কারণ ওইভাবে আমরা তখন করাই। আর এমসিকিউর ক্ষেত্রে দুইটাই অ্যাকচুয়ালি অ্যালাউড হয়, প্রশ্নকর্তা যে কোনোটা দিতে পারে। আমাদের তো হচ্ছে টার্গেট হচ্ছে সব তোমার পরীক্ষায় কমন ফেলানো, সো সেই জন্য দুইটাই আমি তোমাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে। ওকে, হ্যাঁ, বুঝছো কিনা সবাই বলো, বুঝছো কিনা সবাই বলো ফার্স্ট। ল্যাপটপে এটা লাগাই, ল্যাপটপের কানেকশন কোশ্চেন করানোর জন্য। এখন তোমাকে মোটামুটি থিওরি পার্ট নিয়ে আলোচনা করছি। চলো
টাইপ 1। জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় সংক্রান্ত, যেখানে প্রথম কন্ডিশন মডুলাস নির্ণয় যে সূত্রগুলো আছে, যে যেগুলো এতক্ষণ ধরে পড়াইলাম, আর ইকুয়াল টু এত। এখন যদি এখানে কয়েকটা জিনিস দেখো, x1 অফ প্লাস IY1 x2 প্লাস কয়েকটা জটিল সংখ্যা যদি গুণাকারে থাকে, তাহলে তার মডুলাসের কেসে ডিরেক্ট, হ্যাঁ ডিরেক্ট। এবং এটা হচ্ছে ডিরেক্ট মডুলাসের কেসে যদি ভাগাকারে থাকে তখন উপরেও হবে নিচেও হবে। আর এই যে জিনিসটা আছে, এটা হয়তো তোমাদের কাছে নতুন মনে হইতে পারে, নাও মনে হইতে পারে, একই কথা। এক্স প্লাস IY এটা মডুলাস হচ্ছে √x² প্লাস y², আর পাওয়ার n সেটা বাইরে থেকে যাবে, তো সেই হিসেবে তুমি কাজ করবা। আর্গুমেন্টের কেসেও ওকে, যে এই আর্গুমেন্টের কেসে কি হলো, যে আর্গুমেন্টের কেসে এই যে পাওয়ার nটা সামনে চলে আসে, পাওয়ার nটা সামনে চলে আসে। আর তারপর হচ্ছে এই যে আমাদের ভাগাকারে থাকলে, হ্যাঁ ভাগাকারে থাকলে আমাদের কি হয়, বিয়োগ হয়, তাই না? আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, তাই না? শিখছিলাম না, বলো? ভাগাকারে থাকলে z1 বাই z2, তাই না? z1 বাই z2, সেক্ষেত্রে আর্গুমেন্ট অফ z1 বাই আর্গুমেন্ট অফ z2। সো z1 দ্যাট ইজ y1 y বাই x, না? বলো আর্গুমেন্ট অফ z tan ইনভার্স y বাই x, সেটা লিখলাম। আর tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটাকে সূত্র করলে এটাই হয়, ঠিক আছে? এগুলো এই জন্য এইভাবে বাড়তিটা স্লাইডে উল্লেখ করে দেওয়া আছে। সেমভাবে এটার জন্যও অ্যাপ্লিকেবল। এগুলো তোমার সূত্রপাঠ গেল, খেলা শেষ। ওকে, এইটুকু ওকে কিনা বলো, কমেন্ট বক্সে একটু বলো ফার্স্ট। আমাদের লেকচারটা আমি খুব গোছানো আকারে কিছু বাড়তি কাজ আমরা বা এখান থেকে করে নিচ্ছি, যাতে তোমাকে ক্লাসে আমি যখন জিনিসগুলো শেখাবো তখন যেন খুব ফাস্ট আমি দেখাতে পারি। বলো। ক্লিয়ার, তাই না? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আচ্ছা, এখন এগুলা সংক্রান্ত আমরা কিন্তু বেসিক ডিটেলস তোমাদেরকে দেখাইছিলাম। সো এবার এখানে আসো, এই যে নিম্নের জটিল সংখ্যাগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো 1 থেকে 11 12 13। দেখো ডিরেক্ট না, এই যে ক্যালকুলেশনগুলো ডিরেক্ট, কিন্তু আমি এখান থেকে একটা অঙ্ক নিলাম র্যান্ডমলি, ওকে একটা অঙ্ক নিলাম। সো -2 প্লাস 2y, এটার ক্ষেত্রে মডুলাস √x² প্লাস y², 4 4 8। আর এরকম x এর মান মাইনাস y এর মান প্লাস, সেকেন্ড চতুর্ভাগে অবস্থিত। সো আর্গুমেন্ট z দ্যাট ইজ পাই মাইনাস tan ইনভার্স y এর মান হচ্ছে 2, x এর মান হচ্ছে -2, tan ইনভার্স 1। মডুলাস গুলোতে এটাই আসে। বাকিগুলো হোমওয়ার্ক। বাকিগুলো হোমওয়ার্ক। দেখো খাতা উঠে ফেলো, আমরা হোমওয়ার্কের সলভ শিট দিয়ে দিব, ঠিক আছে? হোমওয়ার্ক সলভ শিট দিয়ে দিব, টেনশন নিও না। হোমওয়ার্ক সলভ শিট তোমাদেরকে দেওয়া হবে, এটুকু ক্লিয়ার কিনা বলো?
এটা আমরা মুখ্য মানের পার্টটা হিসাব করছি। আচ্ছা, লাস্টের অঙ্কটাতে ডিভাইডেড আকারে থাকলে দেখো, এটা তো তোমাকে দেখাইছি অলরেডি লাস্টের পার্টটা, যে এটা মডুলাস ভাগ আকারে থাকলে দেখাইছিলাম, আর উপরে নিচে অ্যাপ্লাই হবে, নিচে অ্যাপ্লাই হবে। এটা সূত্র কোনটা দেখো, তোমরা শুধু শুধু হতাশ হয়ে যাচ্ছ। এই যে ভাগ আকারে থাকলে আর্গুমেন্ট Z1, উপরেও আর্গুমেন্ট হবে, নিচে আর্গুমেন্ট হবে, তারপর বিয়োগ হবে, তাই না? আর ভাগ আকারে থাকলে মডুলাস, উপরে মডুলাস হবে, নিচে মডুলাস হবে, অর্থাৎ √12 পার্টটা একদম নর্মাল কেস, একদম নর্মাল কেস, ঠিক আছে? উপরে মডুলাস, নিচে মডুলাস, উপর আর্গুমেন্ট, নিচে আর্গুমেন্ট। আমরা সলভ শিট দিয়ে দিব, লেকচারে সলভ শিট দিয়ে দিব, তোমরা তখন সেটাতে পাবা। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন দেখো। চলো, ওকে, এই যে কেসটা দেখতেছো, এত এর মডুলাস নির্ণয় করো, এই যে এত এবং এত। এক্ষেত্রে বলো a + b হোল কিউব, দ্যাট ইজ a কিউব প্লাস 3, আগে তো কিউবের পার্টটা শেষ করতে হবে, 3a স্কয়ার b 3a b স্কয়ার প্লাস b কিউব। তারপর সেম ভাবে 1 + 2 a + b হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b 3a b স্কয়ার প্লাস b কিউব, তাই না? এবার দেখো যোগ বিয়োগ করি, চলো। 2 কিউব দ্যাট ইজ 8, 3 3 9, 4 9 36 i স্কয়ার সমান -1, মাইনাসে প্লাসে মাইনাস 3 3 9, 9 2 18, 3 18 54, তাই না? i কিউব সমান -i, আর 3 3 9, 3 9 27 প্লাস 1 প্লাসে মাইনাসে মাইনাস i, তাহলে 3 2 6i স্কয়ার সমান -1, আর হচ্ছে এই মাইনাস স্কয়ার জন্য প্লাস হবে, এই মাইনাসের সাথে এই প্লাসটা মাইনাস হবে, 4 3 4 12, 2 কিউব দ্যাট ইজ 8 -8i। তাহলে এবার মিলাও, 8 একে 9। আচ্ছা, একবারে করে দাও। আচ্ছা, 8 -54 প্লাস 1 -12 -57, 36 -27 -6 -8। আমি যোগ বিয়োগ ঠিক লিখেছি কিনা দেখো, বললো -5, ঠিক আছে? সো এর মডুলাস নির্ণয় করি, সুতরাং √, তাই না, 57 স্কয়ার it's done. বলো অঙ্কটা সবাই বুঝছো কিনা বলো ফার্স্ট। প্লাস এইটাই হবে না, প্লাস এইটাই কোথায়? i কিউব সমান তো মাইনাস, এই যে ও আচ্ছা আচ্ছা, এই যে ভুল করে ফেলছি, দুঃখিত। i কিউব সমান তো -i, আর এই যে এখানে -1 কিউব, তাহলে এটা প্লাস হয়ে যাবে, দুঃখিত, খুবই দুঃখিত। তাহলে এটা হয়ে যাবে, আরে আরে 36 -27 -6 + 8, হয়ে যাবে 11
প্লাস 11। $3370। এবার ঠিক আছে, দেখো ঠিক আছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি দেখো কোনো সমস্যা আছে কিনা দেখো। ওকে, এবার চলো নতুন পাঠে যাই। হ্যাঁ ঠিক আছে, তোমাদের প্র্যাকটিস শিট আর সলিউশন শিট দিলে রাখবো, ঠিক আছে। দেখো ওকে, দেখো 3 নম্বর 2 করাইলাম। জেড ইকুয়াল টু এত এবং জেড ওয়ান ইকুয়াল টু এত এবং জেড টু ইকুয়াল টু এত হলে নিচের জটিল রাশিগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। এবং এক্ষেত্রে যোগফলের কেস, গুণফলের কেস, যে এটা কি অনুবন্ধী, তাই না, কনজুগেট। সো জেড ওয়ান বার দ্যাট উইল বি 3 + 4i বা জেড টু বার দ্যাট উইল বি 4 - 5i, তাই না। এবং মূলত সংখ্যার কেসে √5 + 1 এর অনুবন্ধী কত বলো তো একটু কমেন্ট বক্সে, দেখি কে কার অ্যান্সারটা সঠিক আসে। যে পারবা তার জন্য চকলেট আছে, বলো √5 + 1 এর অনুবন্ধী কত? আচ্ছা হ্যাঁ, একটু পর ছুটি দিয়ে দিব, একটু ওয়েট করো, ধৈর্য ধরো। √5 + 1 এর অনুবন্ধী কত? √5 + 1 এর অনুবন্ধী কত? হ্যাঁ এক্স্যাক্টলি, এই তো গুড। অর্থাৎ এখানে অমূলদ অংশের আগে আসলে চিহ্ন চেঞ্জ হবে, এটা হচ্ছে মূল বেসিক। অমূলদ অংশের আগে চিহ্ন চেঞ্জ হবে এসব কেস, অর্থাৎ -√5 + 1। তো এই হচ্ছে কথা, এর অনুবন্ধী -√5 + 1। অমূলদ অংশের আগে চিহ্ন চেঞ্জ হবে, কি বললাম বলো? অমূলদ অংশের পূর্বে চিহ্ন পরিবর্তন হবে। গুড, আলহামদুলিল্লাহ তোমরা পারতেছো, চমৎকার। এগুলার সলভ শিট আমরা দিয়ে দিব। এবার দেখো টাইপ 1, টাইপ 2 কিছু থিওরিটিক্যাল প্রবলেম দেখো। এগুলো আমরা জটিল সংখ্যার বেসিক যে লেকচারগুলো দিয়েছিলাম সেখানে আমি এগুলো অ্যাড করেছিলাম। টাইপ 2 কয়েকটি তত্ত্বীয় সমস্যা বলি। এই কেসে আমাদের বেসিক যে কথাগুলো, যে বেসিক প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার, যেখানে a + ib = 0 হয়, তাহলে a = 0, b = 0 কীভাবে সেটার প্রুফটা এখানে দেওয়া আছে। যে আইবিটাকে ডান পাশে নিয়ে আমরা উভয় পাশে বড় করে দিলাম, যে a² = ib হোল স্কোয়ার, a² = i² b², i² = -1, দ্যাট ইজ a² =
বি স্কোয়ার, তাহলে এক পাশে নিয়ে আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। একদম সিম্পল লাইন, তাই না? কলেজ লেভেলের জন্য একদম সিম্পল লাইন। আমাদের লেকচার অলমোস্ট শেষের দিকে, ওয়েট করে একটু। আচ্ছা, একদম সিম্পল লাইন। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয়, এবং এক্ষেত্রে কী বললাম বলো, আমরা জানি দুই বা ততোধিক জটিল সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে তারা হচ্ছে ইন্ডিভিজুয়ালি 0 হবে। সো এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0। প্রথম প্রমাণটা কমপ্লিট। আচ্ছা, সেকেন্ড যে প্রমাণটা আছে সেটা হচ্ছে এ প্লাস আইবি ইকুয়াল টু সি প্লাস আইডি হলে আমাদের এ ইকুয়াল টু সি এবং বি ইকুয়াল টু, এগুলো জটিল সংখ্যার প্রপার্টিজ যেগুলো আমি তোমাদেরকে লেকচার পার্টে দেখাইছিলাম, এগুলো আমি আলাদা করে আর দেখাইতে চাই না। ওকে, এটা ওই বেসিক যে ক্লাসগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেখানে এই প্রপার্টিজগুলো তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল, বেসিক ক্লাস। এগুলো জাস্ট তোমাদেরকে আমি একটু চোখ বুলে দেখাতে চাই। Okay, done. Then type 3, জটিল সংখ্যার বর্গমূল। এখন এই বর্গমূল সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, এগুলোর সাথে আরও অনেকগুলো সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা আই থিঙ্ক নেক্সট ক্লাসে আলোচনা করে তোমাদের জন্য বেশি ভালো হবে, তাই না? তোমরা অনেকেই প্যারা খাচ্ছ, নাকি আরেকটু পড়াবো? বলো আরেকটু পড়াবো নাকি নেক্সট ক্লাসে আলোচনা করব? জটিল সংখ্যার বর্গমূলের পার্ট আছে, তারপর বর্গমূলের পরে আমরা ঘনমূলের সম্পর্ক আছে, তারপর ষষ্ঠমূলের কেস আছে, অনেকগুলো কেস এখানে আছে যেগুলো তোমাদের সাথে আমরা আস্তে আস্তে ডিসকাস করব অবশ্যই। আজকে আলোচনা করবো নাকি নেক্সট দিন? বলো। আজকে আমরা যেগুলো হোমওয়ার্ক দিছি, অল্প কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, এগুলোর সলভ শিটটা দিয়ে দিব ইনশাল্লাহ। আর এই প্র্যাকটিস শিটটা দিবেন না, এই প্র্যাকটিস শিটটা ক্লাসে পেয়ে যাবা, ক্লাসে সিকুয়েন্সিয়ালি ক্লাস কন্টেন্ট হিসেবে পেয়ে যাবা, ঠিক আছে? আর যা যা দিব সেগুলো প্র্যাকটিস শিট আকারে দিব, আর টাইপ অনুযায়ী প্রত্যেকটা জিনিসই তুমি গোছানোভাবে পেয়ে যাবা। আর নিজে সলভ করতে চাইলে আলাদা করে একটা লেকচার শিট দেওয়া যাবে, সেটা আমি দিব, আলাদা একটা প্র্যাকটিস শিট ফুল ভার্সনের লেকচার শিট অ্যাডমিশন প্যাটার্নের জন্য আমি তোমাদেরকে দিয়ে দিব একটু পরে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।